প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের ভীষণ ভালোবাসার একজন মানুষ, জনপ্রিয় নাট্যকার, অভিনেতা, লেখক এবং পরিচালক। দর্শক, আজ আমার সঙ্গে আছেন বৃন্দাবন দাস। দাদা, স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছি। ভীষণ ভালো লাগছে দাদা আপনাকে পেয়ে, এবং আপনার সঙ্গে গল্প করতে আমার বরাবরই খুব ভালো লাগে। সব মিলে কেমন যাচ্ছে সময়টা? সামনে যেহেতু ঈদ আসছে, নিশ্চয়ই ভীষণ একটা ব্যস্ত সময়ে কাটিয়েছেন এই কয়দিন। হ্যাঁ, খুবই ব্যস্ততা গেল। আর বেশ অনেক দিন পর একটু এত বেশি প্রেশার নিয়ে কাজ করলাম। মাঝখানে একটু অসুস্থ ছিলাম, সে কারণে কাজ থেকে একটু দূরে ছিলাম। আচ্ছা, এই যে বলছিলেন দাদা একটু অসুস্থ, এবং আমরাও সেটাই জানি। শাহনাজ খুশি আপা কিছুদিন আগে আমার সাথে এসেছিলেন, তিনি বলছিলেন এখন সব মিলে কেমন যাচ্ছে, এবং এই যে একটা গ্যাপ যায় একজন মানুষ যখন লেখালেখি থেকে দূরে থাকে, কেমন যায় আসলে সেই সময়টা? না, এটা তো শারীরিক অসুস্থতা যদি মানুষের হয় সেটা তো সবচাইতে বেশি দুর্ভাগ্যের বিষয়। লেখা থেকে দূরে থাকার চাইতে বরং সেটা বেশি মানসিকভাবে খুব বেশি ঝামেলা করে। যাই হোক, যদিও আমার কোনো শারীরিক সমস্যা ছিল না, এমনি রুটিন চেক আপ করতে গিয়ে একটা সমস্যা, সেইখান থেকে যাই হোক একটু রেস্টে থাকতে হয়েছে, আমরা জানি। ঠিক আছে দাদা, ভীষণ ভালো লাগছে এখন যে আপনাকে খুব সুন্দর সুস্থ অবস্থায় আমাদের সামনে পেয়েছি, কথা বলছি। এবার একটু ঈদের কাজগুলো নিয়ে শুরু করি, যেহেতু সামনে ঈদ, একটা অনেক বড় প্রেশার গিয়েছে, অনেক নাটক লিখেছেন। কি ধরনের নাটক লিখলেন এবার, এবং আপনার কাছ থেকে তো আসলে দর্শকদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে দাদার এই লিখলে আসলে এই ধরনের নাটকই আমরা পাবো, তো তার বাইরে গিয়ে এবার কিছু নতুন কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছে কিনা? না, এক্সপেরিমেন্ট ওইভাবে করা আসলে টেলিভিশন নাটকের ক্ষেত্রে খুব বেশি এক্সপেরিমেন্টের সুযোগ নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর ওই যে বললেন যে আমার কাছে আমার কিছু দর্শক আছে, তারা আমার মতো করেই আমার কাজ দেখতে চায়, তো সেভাবেই চেষ্টা করা। আমি 2টা 7 খণ্ড করেছি, 2 চ্যানেলের জন্য, একটা টেলিফিল্ম আর বাংলা ভিশনের জন্য একটা সিঙ্গেল নাটক। একটা একটু ভিন্ন হয় সবসময়, কারণ এটা একটু শহরের কাজ। বরাবর এটা বেশ কয়েকটা হলো, বোধহয় 7-8টা একই টাউট শিরোনামে, বিভিন্ন প্রতারণা, টাউট, আমি এগুলা নিয়ে একটা শহরের সিরিজ ঠিক না, একই, শুধু শিরোনামটা টাউট, গল্প ভিন্ন ভিন্ন। এই যে দাদা, আপনি যখন লেখালেখি শুরু করেছিলেন, আপনার সেই নাটক দেখা দর্শক শুরু করেছে অনেক আগে থেকে। শাকিন শারিশুরির কথা যদি বলি, তারপর এখনো চলছে। সেই একটা পারিবারিক খুব স্নিগ্ধ গল্প আপনার গল্পে পাওয়া যায়, একটা পরিবার থাকে, এবং সেখানে যে বিভিন্ন ধরনের একটা উত্থান পতন থাকে। তো তার মাঝখানে যদি আমি বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির কথা বলি, অনেক পরিবর্তন এসেছে। কেউ ইউটিউব ভিউ ভিত্তিক অনেক কন্টেন্ট বানাচ্ছে, বা বিভিন্ন ধরনের ট্রেন্ড এসেছে, কিন্তু আপনাকে কখনো দেখিনি যে একটা ট্রেন্ডে গিয়ে কিছু একটা বানাতে বা লিখতে। কেন আসলে সেটা কখনো কি মনে হয়নি? না, হয়তো সেটা আমার অত মেধা নাই আমি ট্রেন্ড চেঞ্জ করার। আমি এখানে একটু হাসছি আসলে। 2 নম্বর হচ্ছে যে আসলে সময়ের সাথে সাথে তো অনেক কিছু আসবে, অনেক স্রোত শুরু হবে, সেই স্রোতে অনেক ঘটনা ঘটবে, সেই স্রোতে গা ভাসানোর পক্ষে আমি না। আবার আমি যেটা করছি সেটাই যে একদম সবচেয়ে ভালো তাও না। আমি মনে করি যে হ্যাঁ, সব কিছুই হবে, কিন্তু আসলে দিন শেষে ইমোশন, বাঙালির তো আসলে আমরা জাতিগতভাবে খুব ইমোশনাল জাতি, তো আমাদের ইমোশনের গল্প, আমাদের রিলেশনের গল্প, আমাদের পরস্পরের যে বন্ধুত্ব, পরস্পরের সম্পর্কের বিষয়গুলোই মানুষ দেখতে চায়, এবং এগুলোই শেষ সময় গিয়ে, শেষে গিয়ে সর্বশেষে এগুলোই থাকে। যাই যতই এক্সপেরিমেন্ট হোক, যাই হোক, যত ভিউ হোক, সে কারণেই হয়তো আমাদের নাটক দেখতে চায়, এবং সেইভাবেই ধরে আছি। যে আমার কথা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি যে হ্যাঁ, যুগের পরিবর্তনে খাদ্যাভ্যাস বদল হয়েছে, ফাস্টফুডের বিশাল দোকান, অনেক দোকান রাস্তাঘাটে, প্রচুর মানুষ ফাস্টফুড খায় এখন, কিন্তু তারপরে কি আমাদের বাঙালি সমাজে কি ভাতের
বিকল্প তো এখনো পর্যন্ত ভাতটাই নেই। কিন্তু আসল। তা আমরা মনে করি যে ওই ভাবনা থেকে আমরা আমাদের মতো করে আমাদের যে দেখা, আমাদের গ্রাম, আমাদের সম্পর্কগুলোকে আমি মনে করিয়ে দিতে চাই আমার কাজের মাধ্যমে দর্শককে। সেটা এখনো গ্রহণ করে মানুষ, এখনো দেখতে চায় ওই সম্পর্কগুলো, হয়তো নাই, হয়তো সেটা খুঁজতে চায়, মনে করতে চায়। এই জেনারেশনের অনেকে হয়তো সেটা কানেক্ট করতে পারে না, সে কারণে হয়তো গল্পের প্রয়োজনে চেঞ্জ হইতে পারে অনেক কিছু, ভাবনা চেঞ্জ, কিন্তু ইমোশন, বেসিক জিনিস, ইমোশন এবং সম্পর্ক, এটা তো ঠিক থাকবে, এটা বেসিক জিনিস একদম। এবং দাদা আপনার নাটকগুলোতে দেখেছি যে আপনি যেই গ্রামে বেড়ে উঠেছেন সেই জায়গাটার আসলে অনেক অনেক গল্প আমরা শুনেছি, দেখেছি স্ক্রিনে। এখনো কি যে নতুন নতুন গল্পের খোঁজে গ্রামে গঞ্জে থাকা হয়, গিয়ে বা যাওয়া হয় কিনা? না, আসলে সত্যি বলতে কি যে নতুন করে আর যাওয়া হয় না, তবে আমার জীবনের বেশিরভাগ সময় গ্রামে কেটেছে। সেটা যেহেতু আমার যেখানে জন্ম সেটা গ্রাম, এবং অনেকটা পশ্চাৎপদ একটা জায়গা ছিল, উপজেলা সদরও হলেও অনেকটাই পশ্চাৎপদ ছিল। আমরা ইলেকট্রিসিটি পেয়েছি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, টেলিভিশন যন্ত্রটা দেখেছি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। তো সেই একটা জায়গা থেকে উঠে আসে, তার মানে কি জীবনের বেশিরভাগ সময় তো গ্রামেই থাকা। তারপরে আমি 9-10 বছর চাকরি করেছি একটা অর্গানাইজেশনে, সেই কারণে আমার ফিল্ডে যেতে হতো প্রচুর, গ্রামের সঙ্গে তাদের কাজ ছিল ইউনিয়ন পরিষদ লেভেলে এবং গ্রাম একদম ওয়ার্ড লেভেলে। তো সেই কারণে আমার সারা বাংলাদেশের প্রচুর গ্রামে যেতে হয়েছে। সেটা একটা, এই এক্সপিরিয়েন্স থেকে আসলে কাজ করা। সব গল্প যে আমার গ্রামেরই তাও না, আমার দেখা গল্প সব তা তো না। এটা আসলে লেখকের, যে কোনো সৃষ্টিশীল মানুষের কল্পনার জগতেও একটা গ্রাম থাকে, কল্পনার জগতে অনেক চরিত্র থাকে, সেখান থেকে চেষ্টা করা। দাদা, এবং চাঁদমোহর বাজারের গল্প এত শুনেছি, নাটকে এত দেখেছি, এখন যাওয়া হয় সেই বাজারে? অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন, মানে অনেক বছর পর যাওয়া হয়েছিল, তারপরে আবার গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, তো একটু চাটমোহর বাজার এবং এই যে শৈশব কৈশোরে সেই গ্রামে বেড়ে ওঠা, সেই গল্প একটু শুনতে চাই। এবং আপনার বাবা তো একজন শিল্পী ছিলেন, সেই সূত্রে ছোটবেলা থেকে একটা শিল্পী জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলার গল্প শুনতে চাই, বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল, বাবা কি চাইতেন? না, আমাদের বাবারা তো অনেক শাসক ছিলেন আমাদের সময়ের। এই আমরা যেমন বাবা, এই আমাদের জেনারেশনের বাবাদের মতো তো আমাদের বাবারা ছিলেন না। মানে আমরা তো আপনি ছাড়া বাবাকে তুমি বলি নাই, এখান থেকে বোঝা যায় যে সম্পর্ক। তারপরেও আমার বাবার সাথে অনেক সময় কেটেছে, কারণ আমি বাবার সঙ্গে অনেক জায়গা যেতাম। উনি বিভিন্ন প্রোগ্রামে যেত, যখন উনি পদাবলী কীর্তন করতেন, তো বিভিন্ন জায়গায় যেতেন, সারা বাংলাদেশ ঘুরতেন। তো মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে ওনার সঙ্গে আমি যেতাম, ওনার সাথে থাকতাম, ওনার কথা শুনতাম। এ কারণে এক ধরনের, আর একমাত্র পুত্র সন্তান যেহেতু আমি ছিলাম, সে কারণে এক ধরনের সম্পর্ক ছিল। কিন্তু আমার যে খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাবার সাথে ছিল সেটাও না। কিন্তু আমাদের যে শৈশবটা ছিল একদম, কি বলবো, মানে এটা কল্পনা করা যায় না, এত বেশি বৈচিত্র্যময়। আমরা একদম প্রকৃতির সন্তান, প্রকৃতির সাথে বেড়ে উঠেছি। আমরা দল বেঁধে প্রথম দিন থেকে স্কুলের একদম যখন ক্লাস 1-এ ভর্তি হই, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আমাদের স্কুল ছিল, গ্রাম থেকে স্কুলে হেঁটে যাওয়া ছাড়া তো কোনো পথ নাই, হেঁটেই যেতে হতো। এবং আমরা এই দূরত্ব হাঁটবো না, এটা তো হতে পারে না, এর চেয়ে বেশি দূরত্ব আমরা হেঁটে যেতাম। তো দল বেঁধেছে 2-3 বাড়ি আশেপাশের গ্রামের সবাই, প্রায় 8-10-15 জন আমরা দল বেঁধে বিভিন্ন ক্লাসের যেতাম স্কুলে। এটা প্রথম দিন থেকে স্কুলের। এই যে যাওয়া, স্কুল থেকে পালিয়েও আসা, এই যে মানে বৈচিত্র্য, এসে মাঠের মধ্যে, হয়তো স্কুল থেকে এসেছি, বই পুস্তক কোথায়, সারাদিন মাঠের মধ্যে হারিয়ে গেছি, পরে হয়তো সন্ধ্যায় বাসায় এসে বকুনি মার খাওয়া। ফুটবল খেলা নেশাটাও কি সেখান থেকেই? না, এটা তো অনেক পরে, এটা একদম শৈশবের কথা বলছি। আর ফুটবল খেলাটা অনেক পরে, যখন। আচ্ছা, আমরা ফুটবল প্রসঙ্গে আসবো। মায়ের কথা বলছিলেন, একটু মায়ের প্রসঙ্গেই শুনি, যে সন্ধ্যায় নিশ্চয়ই একটা রেস্ট্রিকশন থাকতো, এই সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, যা কিছু হয়ে যাক না কেন। মারটার খেয়েছেন বাবা মায়ের হাতে? প্রচুর। কে বেশি? বাবা বেশি, বাবা, তা মাও কম যেতেন না।
তো হ্যাঁ, ওইটাই ছিল আমাদের মানে শাসনটা এরকম ছিল যে যেখানে যাই করো, মাগরিবের আজান তো তখন মাইক ছিল না, তারপরেও সন্ধ্যার যে শঙ্খ বাজতো প্রত্যেক বাড়িতে, তারপরে তখন তার আগে বাড়িতে ঢুকতে হবে। তো আমার মনে আছে একটা অনেক শৈশবে, তখন আমি বোধহয় ক্লাস 2-এ পড়ি এমন হবে, বর্ষাকালে আমাদের তো পানি আসতো এবং ওই ছিপ দিয়ে মাছ ধরার একটা সবাই, তো আমি আর আমার বড় বোন ছিল তখন, আমরা দুইজনই, আমরা আমাদের ভাই বোন আর জন্মে নেই কেউ, আমরা দুইজন, আমার দিদি আর আমি মাছ ধরতে গেছি। তো দিদি একটু বড় আমার চাইতে, তো বসে মাছ ধরছে না বড়শিতে, তো বসে অপেক্ষা করতে করতে দিদি বারবার বলছে যে সন্ধ্যা লেগে যাচ্ছে, চল চল তাড়াতাড়ি, বাবা কিন্তু রাগ করবে। তো আমার কারণে দেরি হয়ে গেল। তো আমাদের বাড়ির সামনে এরকম একটা পানি পার হয়ে বাড়িতে ঢুকতে হতো, মানে অনেক বড় বাড়ি ছিল আমাদের, কৃষক পরিবার। তো আমরা পানির ওপারে দাঁড়ানো, ফিরছি বাড়িতে, ওই এপার থেকে নির্দেশ হলো যে দাঁড়াও, ওখানে বাড়িতে ঢুকতে পারবো না। তারপর দাঁড়িয়েছিলেন না, পরে আমি কোনোভাবে পায়েটায় ধরে রেহাই পেলাম ছোট হিসেবে, কিন্তু দিদি রেহাই পেল না, তাকে ধরে বনবাস দেওয়ার জন্য নিয়ে গেল। আমার বাবার একটা ইয়ে ছিল যে শ্মশানে নিয়ে যা রেখে আসবে, আমাদের বাড়ির কাছ থেকে একটু দূরে শ্মশান ছিল। সত্যি সত্যি নিয়ে গিয়েছিলেন? তারপরে নিয়ে গেল না, আমার বাড়িতে প্রচুর মানুষ, তার এই পাগলামি দেখে তার খুব কড়া মেজাজে ছিল, তার সামনাসামনি কেউ কোনো কিছু বলে সাহস পেত না। অন্য দিক দিয়ে আমার জ্যাঠামশাই অন্যরা গিয়ে ওখানে অপেক্ষা করছে, নিয়ে চলে আসছে। তার মানে ভীষণ কড়া শাসনে মানুষ হওয়া। বাবা কি চাইতেন আসলে? লেখালেখির এই জীবনটা তো নিশ্চয়ই তিনি চাইতেন না, কি চেয়েছিলেন যে আমার সন্তান? আমি যা জীবনে যা করেছি সেটাই আমার বাবার জন্য খুবই কষ্টের এবং খুবই অপছন্দের। আমি ফুটবল খেলতাম, সেটাও তার খুব অপছন্দের ছিল এবং বাড়ি থেকে বের করে দিয়েছিল একসময়, একদমই বাড়িতে উঠতে দিত না। তারপরে যখন নাটক লিখি তখন উনি বেঁচে ছিলেন, টুকটাক নাম টাম হয় এবং এলাকায় মানুষজন যখন বলে সেটাও তার পছন্দের ছিল না, যে এইটা করে কোনো কিছু হয় না। কিন্তু তিনি একজন শিল্পী মানুষ ছিলেন, কেন তিনি আসলে এটা বুঝতে চাইতেন না? নাকি তার জীবনটাই আসলে একটু কষ্টে কেটেছে দেখে তিনি চাইতেন না তার সন্তান এই জীবনটা বেছে নিক? আমার মনে হয় তাও না, এটা আসলে বাবা মা হয়তো চায় একটা নিরাপদ জীবন, নিঃসন্দেহে, যেটা সব বাবা মায়েরই, আমিও চাই, হয়তো আমার চাইবো যে আমার সন্তানদের একটা নিরাপদ নিশ্চিন্ত ভবিষ্যৎ। সেই কারণেই হয়তো এটা করতো, হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার তখনকার দিনে তো কমন ব্যাপার ছিল। এটা আমাদের না, আমাদের পূর্বের জেনারেশনের প্রায় একটা গল্প প্রায় আমরা শুনতাম এবং অনেক জায়গায় বলেছি আমি। আমাদের মামুনুর রশিদের বাবা, আমরা শুনেছি যে উনি চিঠি লিখতেন মামুন ভাইয়ের কাছে। মামুনুর রশিদ তখন বাংলাদেশের মানে কিংবদন্তি মামুনুর রশিদ, তখনও তার বাবার আফসোস, ওনার বাবা অনেক বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, অনুষ্ঠিত স্যার এসেছিলেন আমার অনুষ্ঠানে এবং তিনি এই কথাগুলো বলেছেন। আমাদের রিহার্সাল রুমে আমরা শুনেছি যে ওনার বাবা ওনাকে দুঃখ করে চিঠি লিখতেন, তখন তো চিঠি লেখার ছিল। ওনার মামুন ভাইয়ের এক ক্লাসমেট বন্ধু, সে টাঙ্গাইলের ডিসি হয়ে, সেটি রেফারেন্স দিতেন খুব, যে লেখা এরকম যে অমক এসেছিল, তোমার বন্ধু অমক এসেছিল এবং আমাকে পা ছুঁয়ে সালাম করলো, আমার চোখ ফেটে পানি চলে আসলো, আজ সে কোথায় আর তুমি কোথায়। তো এটা আসলে হ্যাঁ স্যার খুব দুঃখ করে বলছিলেন এই কথাটি বলেছেন। আমি তো আরো নস্যি সে তুলনায়, আমার বাবা তো আমার উপর খুশি হবে না, সেটাই স্বাভাবিক। তাদের ভাবনাতে ছিল যে সরকারি চাকরি অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার, এগুলোই আসলে সবচেয়ে বড় কথা। দাদা এবার একটু এই যে বাবার প্রসঙ্গে কথা বলছিলাম, এবার একটু আপনার সন্তানদেরকে নিয়েও জানতে চাই। বাবার এই যে বাবার সঙ্গে একটা দূরত্ব ছিল বা বাবা হয়তো অনেক কিছু বুঝতে চাইতেন না, সেটা তাদের জেনারেশনের একটা ব্যাপার, কিন্তু কিছু ব্যাপার তো ছিল আপনার বাবা মায়ের মধ্যে যেটি এখনো আপনি আপনার সন্তানদের জন্য রাখতে চান যে না, এই বিষয়টা সন্তান আর এবং বাবা মায়ের মধ্যে থাকা উচিত, বা কোনো একটি উপদেশ আদেশ হতে পারে যে এটা আমি বিশ্বাস করি। আমার বাবা, আমি যত করা হোক, যত মানে হোক, সেটা হচ্ছে সে কোনোদিন অসৎ পথে কখনো কারো ক্ষতি করা এবং অসৎ উপায়ে একটি পয়সা ইনকাম করেছে, এটা আমার মানে স্বপ্নেও মানে এটা কল্পনা করতেন না উনি, এবং সেই কারণেই বেশি কড়া ছিলেন। এবং আমরা ছোটবেলায় যদি কোনো কিছু নিয়ে আসতাম বাড়িতে, হয়তো একটা পেন্সিল তো স্কুলে পাওয়া গেছে,
এটা কোথায় পেলা তুমি, এটা কার, তুমি নিয়ে আসছো কেন, এটা তুমি টিচারের কাছে দিয়ে আসো নাই কেন। এই যে ভাবনা, এই শিক্ষাটা, এই শিক্ষা, এবং কারোর সাথে বিবাদে না জড়ানো, যে অন্যায়ভাবে কাউকে অন্যায়ভাবে কারোর সাথে, এই জিনিসগুলো খুব কড়া শাসন ছিল আমাদের, যে এবং আমরা ওই ভয়েই এই ধরনের কাজে করতাম না। এবং আমি যদি মার খেয়ে আসতাম, কেউ কোনো আমার ফ্রেন্ডই হয়তো মারছে বা কোনো লোক, প্রথম হচ্ছে আমাদের আর্গুমেন্ট ছিল যে তুমি কি করছিলা, তোমাকে মারবে কেন। তো এই যে রিভার্স, যে এখন কি আমরা বেশিরভাগই দেখি যে আমার সন্তান নির্দোষ সবকিছু, মানে কেউ কিছু অন্যায় করে আসলেও তার পক্ষ নিয়ে গিয়ে হয়তো বাবা মা, ইভেন টিচারের সাথেও এখনকার এই সময় তো দেখা যায় তার ছেলে হয়তো স্কুলে শাসন করেছে টিচার, সেই টিচারের উপর গিয়ে চড়াও হচ্ছে। আমাদের সময় ছিল উল্টা, আমরা যদি কোনো টিচারের কাছে মার খেয়ে আসলে আমরা বলতে পারতাম না, কারণ ওইটা নিয়ে আবার বাড়িতে আর এক তরফা হতো, আবার কারোর সাথে ঝামেলা করে আসলেও ওটা চেপে যেতে হতো যে তুমি কি করছো। মানে এই জিনিসগুলো ছিল। এবং এই যে মানে কারো অন্যায় না করা, তুমি কারো উপকার না করতে পারো, কারোর জন্য ক্ষতি না হয় তোমার জন্য, এই যে ভাবনা ছিল তার, এটাই আর কি জেনারেশন থেকে জেনারেশনে আপনি দিতে চান সন্তানদের প্রতি। তোমার জন্য তুমি সমাজের কিছু না করতে পারো উপকার, তোমার জন্য সমাজের ক্ষতি কিছু না, সেটা ব্যক্তি জীবনচারণ দিয়েও। এখন দেখা যাচ্ছে আমি নেশা করছি, এডিক্টেড, তো এটাও তো সমাজের জন্য ক্ষতিকর, আমার জন্য সমাজে আমাকে দেখে প্রভাবিত হতে পারে একজন মানুষ। এই বিষয়গুলোই আর কি, যে আমি সমাজের হয়তো কিছু করতে পারছি না, আমার সেই ক্ষমতা নেই, কিন্তু আমার জন্য ক্ষতি না হয় সমাজের, রাষ্ট্রের। দাদা, এবারে ফুটবল প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আপনি তো ঢাকায় চলে এসেছিলেন যে একদম আমি প্রফেশনাল ফুটবলার হয়েই ছাড়বো, এবার ক্লাবে খেললেন, যোগ দিলেন, তারপরে কেন আবার 2 বছর পরে ফিরে যেতে হলো? না, এক পাগলামি, এইসব পাগলামি এখন যখন অনেকে মিলাই, যে অনেকে এসে যখন বলে যে আমি অভিনয় করতে চাই, আমাকে সুযোগ দেন, অনেকটা ওই রকমই ওই পাগলামিটা ছিল। মানে বয়সের মানে একটা ব্যাপার, উন্মাদনা, আসলে নিজেকে ওজন করতে পারিনি আমি যে আমি কোন লেভেলের খেলোয়াড় হতে পারবো। আসলে তো আমি চাইলেও জাতীয় দলে খেলতে পারতাম না, এখন বুঝি সেটা, কিন্তু তখন আমার মনে হচ্ছে আমি জাতীয় দলে খেলতে, আমি অনেক ভালো খেলি। কিন্তু তখন তো আপনি স্থানীয় পর্যায়ে অনেক ভালো খেলতাম, স্থানীয় পর্যায়ে ভালো খেলা, ন্যাশনাল, আমার ফিগার, আমার হাইট সব মিলে অনেক কিছু কনসিডার করতে হতো একটা ফুটবলারে। তো যাই হোক, আমি বাড়ি থেকে অনেকটা না বলে নিরুদ্দেশ হয়ে আমি আবাহনী ক্লাবে চলে আসছিলাম। আবাহনী ক্লাবে ঢুকে তখন আবাহনীতে এই সালাউদ্দিন সাহেব, অমলেশ দা, আমি মূলত অমলেশ দার কাছে, অমলেশ দা আমার জামাইবাবুর বড় ভাইয়ের একসাথে ফুটবল খেলতেন, ওই রেফারেন্সে আমি অমলেশ দার কাছে গিয়ে বলছি আমি আবাহনীতে ঢুকে, তখন তো প্রচুর আবাহনীতে ঢোকাইতে তখন বিশাল ব্যাপার ছিল, আমি গেটে দারোয়ানের বলে ঢুকলাম, তার সাথে অমলেশ দার সাথে কথা বললাম যে আমি খেলতে চাই আবাহনীতে। এই যে পাগলামি এগুলো করছে, পরে আমি বুঝলাম যে উনি তো হা করে তাকায় আছে, আমাকে কি উত্তর দেবে, যে আমি এসে বলতেছি আমি আবাহনীতে খেলবো, এবং ওই রেফারেন্স দিয়েছি ওনার যে এক বন্ধু ছিল তার, সে কিছু বলতেও পারছে না আমাকে। তো এই পাগলামি পরে এখন বুঝি যে কি পাগলামিগুলো ছিল। যাই পরে আমি ঢাকাতে সেকেন্ড ডিভিশনে খেলার সুযোগ পেয়েছি, সেকেন্ড ডিভিশনে খেলেছি, কিন্তু খেলাটা বন্ধ হয়েছিল মূলত ঢাকার অ্যাক্সিডেন্টের কারণে। আমার খেলতে গিয়ে কলার বোন ভেঙে গেল, হাত ভাঙলো, এইসব কারণে। আচ্ছা, তারপর একদম পুরোপুরি বন্ধ করে দিতে হয়? পুরোপুরি বন্ধ হয়ে গেছে আসলে একদম হঠাৎ করেই। সেটা আমি মাস্টার্স পরীক্ষার সময় চলে আসলাম, এসে আর মাঠে নামা হয়নি, তারপরে বিয়ে শাদী করে একদম ঢাকায়, আর ফেরা হয়নি ফুটবল মাঠে, আর ফেরা হয়নি ফুটবল মাঠে, আর ফেরা হলো না। দাদা ঢাকায় এলেন এবং বিয়ের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে তো আপনি আরণ্যকে যুক্ত হয়েছিলেন এবং লেখালেখির সঙ্গে যুক্ত হওয়া, এগুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আরও একবার স্বাগত, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন নাট্যকার বৃন্দাবন দাস। দাদা আরও একবার স্বাগত। এবং যে প্রসঙ্গে কথা বলছিলাম সেই প্রসঙ্গেই ফিরতে চাই। ঢাকায় যখন এলেন
প্রথমে তো আরণ্যকে যুক্ত হওয়া মামুনুর রশিদ স্যারের আরণ্যক নাট্যদল, তো অভিনয় নাকি লেখালেখি কোনটা নিয়ে প্রথম ভাবনাটা ছিল? কারণ আমি জানি অভিনয় দিয়ে আপনার শুরু, যেহেতু চাটমোহরের চোর নাটকে অভিনয় করেছেন, সেখান থেকে অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছিল। আসলে আমি ঢাকায় আসি মূলত, ফাইনালি যখন ঢাকায় আসলাম, খেলতে আসার পাগলামি তো গেলই বেশ কয়েক, তারপরে আমি 86 সালে ঢাকায় ভর্তি হলাম অনার্সে। সেই সুবাদে ঢাকায় আসা আর কি, বেশি সময়ের জন্য ঢাকায় থাকা। তারপরে আমি আরণ্যকের সাথে যুক্ত হই অনেক পরে। আমরা মুক্ত নাটক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এলাকায়, সেটা আরণ্যকের মামুন ভাই এটার প্রধান ছিলেন। তো বাংলাদেশ মুক্ত নাটক দল নাম ছিল সেটার, সেন্ট্রাল কমিটি ঢাকায়, আর আমাদের চাটমোহরে আমাদেরও একটা দল ছিল। সেই দলের সাথে আমরা কাজ করতাম মূলত, সেখান থেকে আরণ্যকের সাথে আমাদের সংযোগ। মামুন ভাই তখন আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, এরকম বিশাল বিশাল স্টারেরা আমাদের এলাকায় বহু আগে গেছেন, তখন তারা পারফরমেন্স করেছে নাটকের। সেই সুবাদে আরণ্যকের সাথে একটা ঘনিষ্ঠতা ছিল। আর আমি আনুষ্ঠানিকভাবে আরণ্যকে যোগ দিই 93-তে। তারপরে খুব বেশি দিন আরণ্যকে অবশ্য আমার থাকা হয়নি। সে তখন মূলত ওই মঞ্চে কাজ করার জন্যই, সেটা অভিনয়ও খুব, আমি আরণ্যকে অভিনয় করাও হয়নি, আমার একটি নাটকে অভিনয় করেছিলাম, এই মঞ্চের কর্মী হিসেবেই থাকা। আর লেখালেখিটা আর ভাবনায়ও ছিল না কখনো লেখালেখি করার। যেটা হচ্ছে যে তারপরে 94-এর পরের বিয়ে শাদী করার পরে জীবিকার প্রয়োজনে মামুন ভাইয়ের সাথে অ্যাসিস্ট করা শুরু করলাম টেলিভিশন নাটকের। এই মামুন ভাইয়ের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম, মামুন ভাইয়ের স্ক্রিপ্ট টাইপ করতাম, আমি স্ক্রিপ্টের লিখতেন উনি হাতে, আমি টাইপ করতাম কম্পিউটারে। এই করতে করতে নাটক লেখার কাঠামোটা আমি বোঝার চেষ্টা করলাম, আর নিজের কিছু ভাবনা ছিল। পরে একটা নাটক লিখলাম, লেখার পরে এই তো বন্ধু বরে সুনাম। কোন নাটক ছিল প্রথম নাটকটি? বন্ধু বরে সুনাম। এটা তখন আরণ্যক থেকে অলরেডি বের হয়ে গেছি আমরা, বের হয়ে আমরা প্রাচ্যনাট করেছি তখন। এই নাটকটি মঞ্চ নাটক ছিল নাকি টেলিভিশনের জন্য? টেলিভিশনের জন্য। টেলিভিশনের জন্য এটা। তারপরে মঞ্চ নাটক একটা লিখলাম, সেটা হচ্ছে আমাদের প্রাচ্যনাটের জন্য, কাঁদতে মানা নামে, একই সমসাময়িক। তার ওই নাটকটি আমরা, বন্ধু বরে সুনাম নাটকটা আসলে লেখা হয়েছিল মামুন ভাইয়ের সাথে থাকা অবস্থাতেই, কাউকে দেখাইনি, ওটা খাতার মধ্যেই ছিল, টাইপও করিনি। পরে যখন আরণ্যক ছাড়ার পরে জীবিকার প্রয়োজন, তখন পাভেলকে দেখালাম, যখন পাভেল আজাদ আবুল কালাম ওকে দেখালাম, ও তখন বললো যে টুটুল ভাই তখন কাজ শুরু করেছে, সাইদুল আলম টুটুল অনেক ভালো কাজ করেন, ভালো গল্প খোঁজেন। তখন ওনাকে টাইপ করে প্রিন্ট করে ওনাকে দেখানোর পর উনি খুবই পছন্দ করলেন যে এটা চমৎকার একটা কাজ হতে পারে। এই শুরু, তারপর কাজ শুরু, তারপরে তো আর গাড়ি থামাথামি নেই, চলছেই। এবং দাদা, এই যে আপনার নাটকে এত জনপ্রিয় জনপ্রিয় চরিত্র আমরা পেয়েছি, যে চরিত্রগুলোর নাম এখনো সাধারণ মানুষের পছন্দের তালিকা বা মুখস্থ রয়েছে, এই চরিত্রগুলো আসলে কিভাবে ধারণ করা? প্রথমে কি গল্পটা লেখা হয় তারপরে চরিত্র নিয়ে কাজ, নাকি আগে চরিত্রটা ভেবে তারপরে একটা গল্প লেখা? না, আসলে টোটাল একটা ভাবনা যে আমি এই এই যেমন আমার বন্ধু বরেশু একটা দুটো চোর, বন্ধু দুটো চোর নিয়ে বোধহয় সম্ভবত টেলিভিশন নাটকে চোরকে হিরো করে বোধহয় আমরাই প্রথম শুরু করলাম। দুটো চোরই হিরো, এবং সেটা একদম শীদেল চোর, মানে খাঁটি চোর। তাদের দাবিতে তারা ইচ্ছে চোর, মূলত তারাই চোর। এখন যারা এই নানান রকম চুরি করে, পুকুর চুরি করে, গম চুরি করে, তারা চোর না, চোর নামের কলঙ্ক। এই হচ্ছে ভাবনা। এটা ফান ইয়েতে একটা বাস্তব একটা মোরাল স্টোরি ছিল স্টোরি, এবং ওই ভাবনা থেকেই লেখা শুরু গল্প। আসলে তখন তো অত বুঝতাম না, এখন যেটা হচ্ছে একটা ভাবনা নেই যে আমি কোথায় যেতে চাই, কোথায় শুরু করতে চাই। এটাই যে চরিত্র কোন কোন চরিত্র সেটা চলে আসে লেখার শুরু, মানে প্রথমে আমিও হয়তো জানি না, আমি শুধু একটা জিনিস ভাবি যে আমি এখান থেকে শুরু করব, এই জায়গাটা যাব, এইখানে যেতে চাই এবং এই কথাটা আমি বলতে চাই। তারপরে চরিত্রগুলো এসে ভর করে, হয়তো 2-3টা চরিত্র আমাকে শুরুতে থাকে মাথায়, কিন্তু তারপর অনেক চরিত্র আসছে, অনেক চরিত্র যাচ্ছে, এটা আমার হাতেও থাকে না অনেক সময়। দাদা, একটা প্রসঙ্গে এবার জানতে চাইবো, শাহনাজ খুশি আপা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং আপনার সহধর্মিণী। তো আপা একটি অভিযোগ করেছেন আপনার ব্যাপারে, সেই অভিযোগটিতে পরে আসছি। তার আগে একটি প্রশ্ন, আপনি কি তাকে নিয়ে, মানে তাকে কেন্দ্র করে কোনো চরিত্র, তাকে ভাবনায় রেখে লিখেছেন কিনা কোনো গল্প? কখনো না?
না, কখনোই না। আচ্ছা, এটি তার অভিযোগ না, এটা আমি জাস্ট জেনে নিলাম। তার অভিযোগ হলো যে আপনি অনেক গল্প লিখেছেন এবং সেই গল্প তো আপাই প্রথমে পড়েন, বেশিরভাগ গল্পই আপনার লেখা আপা বলছিলেন, এবং পড়ে তিনি ভাবনাতে নিয়েছেন যে এই চরিত্রটি বোধহয় আমি করলে খুব আমার ভালো লাগবে, কিন্তু আপনি কখনো তার ব্যাপারে কোনো পরিচালককে বলেননি যে, বা তিনিও কখনো সাহস করে আপনাকে সংকোচ কাটিয়ে বলেননি যে এই চরিত্রটি আমাকে দাও? তো কেন এই দূরত্বটা এবং কেন খুশি আপাকে নিয়ে কোনো চরিত্র লিখলেন না? এটা অভিযোগটা অনেকখানি সত্যি। এটা হচ্ছে আমার আপোষকামিতা অথবা মেরুদণ্ডহীনতা হতে পারে। কারণ আমি কারোর সাথে আমি খুব প্রফেশনাল অ্যাটিটিউড করার একটা মানে প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছি, যে আমি পরিচালক, সে সর্বময় ক্ষমতার অধিকার। আমি স্ক্রিপ্টটা তার হাতে দেওয়ার পর কাকে নেবে কাকে না নেবে আমি কোনো কিছু জানি না, মানে তারই অথরিটি। সে যদি আমার কাছে সাজেশন চায় আমি দিতে পারি, কিন্তু এটা এক ধরনের সংকোচ, এক ধরনের আমরা গ্রাম থেকে আসা মেরুদণ্ডহীন প্রাণী এবং বোকাশোকা মনে করে সবাই এই নাগরিক সমাজের। তারা খুবই বিনয়ের সঙ্গে দাদা বলছেন ঠিকই, কিন্তু না, আসলে আমি কখনো বলি নাই, এবং এক ধরনের সংকোচ হতো, সেটাকে আমাদের দুর্বলতা ভেবে হয়তো কখনো মানে এক ধরনের অবজ্ঞাই করেছে, সেইটার শিকার হচ্ছে খুশি। এবং আমি সত্যিকার অর্থে আমি কখনো এক ধরনের সংকোচ থেকেই ওর নামটা বলিনি, যে আমার মনে হচ্ছে ওকে বোধহয় ছোটো করা হবে, যে অভিনেত্রী হিসেবে ওর যোগ্যতা নাই, আমি তাকে সুপারিশ করে তাকে কাস্টিং করছি। এবং এটা না করেও এই ধরনের বদনাম যে হয়নি তা না, তবে এটা হয়তো এই বদনাম যেহেতু হয়েছেই, আমি করলেই বোধহয় ভালো হতো, কি খারাপ হতো তাও জানি না। কিন্তু আসলে আমি কোনো পরিচালককে কখনো বলিনি, এটা সত্য। এবং এক ধরনের সংকোচবোধ থেকে, এবং ওর যখন একটা সিরিয়ালে কাজ করেছে, সত্যিকার অর্থে এক ধরনের পাছের লোকে কিছু বলে, এইটা এক ধরনের আমার দুর্বলতা। আমি এটাকে আমি মনে করি না খুব ভালো গুণ। সে কারণে দেখা যাচ্ছে ওর ক্যারেক্টারগুলো হয়তো আমি এক ধরনের অবিচারই করেছি। তো কারণ দুই একটা হয়তো কমেন্টস কেউ করেছে কখনো কখনো পেছন থেকে, যে নিজের ওই তো এটা বউয়ের ক্যারেক্টার তো প্রমিনেন্ট হবেই না হয়েও, কিন্তু সে প্রমিনেন্ট তো হয়েছে তার অভিনয়ের জোরে, নিঃসন্দেহে। এইটা কেউ স্বীকার করতে চায় না। সমস্যা হয়েছে এটাই, যে আসলে যেমন আমি আমার লেখা যে হয় কিছুটা, এটা অনেকে স্বীকার করতে চায় না। কারণ কি, যে আমরা তো এলিট ক্লাসের না, ওই এলিট ক্লাসের নাট্যকার না আমরা। আসলে যে বললেন যে গ্রাম থেকে উঠে আসে, গ্রামের এখনো হয়তো শিষ্টাচার শিখেছি, যে সম্মান করতে হয় মানুষকে, বেয়াদবি করা যাবে উচিত না। এই বিনয়টাই আমাদের জন্য কাল হয়ে গেছে এবং দুর্বলতা হয়ে গেছে অনেক সময়। একটা সময় যখন আমার, এখন তো বয়স হয়ে গেছে, এখন তো সব অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বয়স হয়ে গেছে সবারই। যেটা খুশির, যেটা যখন অভিনয়টা শুরু করে তখন সত্যিকার অর্থেই ওর প্রতি অবিচার করা হয়েছে, এবং আমি নিজেও এটার দায়টা অস্বীকার করব না। আচ্ছা, তার মানে খুশি আপু যদি আজকের আয়োজনটা দেখে থাকে, একটু হলেও তার সেই জমানো কষ্ট কমবে, যে আপনি অন্তত বলেছেন। এবং আপু বলছিলেন যে আমার মাঝে মাঝে মন খারাপও হতো যে এই চরিত্রটা কেন আমি করতে পারলাম না, কিন্তু কখনো আসলে সেটি প্রকাশ করা সেটি হয়ে ওঠেনি। এটার আরেকটা দুর্বল দিক কি, যে আসলে ওই যে বললাম না, যে আমি কখনো ইয়েটা মানে প্রফেশনালিজমটা বজায় রাখতে চেয়েছি একটা, আর দ্বিতীয় হচ্ছে আমি যখন এই লেখাটাকেই প্রফেশন হিসেবে নিলাম, তখন একটা আলাদা চাপ মাথার উপর চলে আসলো। কারণ আমার তো অন্য কোনো ব্যবসাও নাই, অন্য কোনো চাকরিও করি না, লেখাটাই। আমি তো একটা প্রজেক্টের স্বার্থে আমি অনেক কিছু আপোষ করেছি, অনেক কিছু মেনে নিয়েছি। এটা হচ্ছে আর একটা কথা, আর একটা দুর্বলতা। কারণ আমার তো এটাই প্রফেশন, এবং আমার ফিরে যাওয়ার জায়গা নেই। এটা সবচেয়ে বড়, মাথায় রেখে কাজ করতে হচ্ছে। দাদা, এবার একটু বর্তমান প্রসঙ্গে ফিরতে চাই। এখন নাটক তো অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আপনিও লিখছেন বা আরো অনেকেই লিখছেন, কিন্তু এরকমও এখন অনেক শোনা যায় যে সেটে ইনস্ট্যান্ট আসলে একটা ডিসিশন হয়, যে গল্পটা হয়তো আগেই ডিরেক্টরের মাথায় ভাবা থাকে, কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই, হয়তো গিয়ে ইম্প্রোভাইজ করে একটা নাটক তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা সবসময় ছিল, আমাদের সময় থেকেই হয়ে আসছে, এগুলো হচ্ছে তো, এবং অনেক আমাদের চাইতে অনেক বেশি ভিউ, অনেক বেশি বাজেট দিয়ে তারা কাজ করছে। তো
আমি মন্তব্য নিষ্প্রয়োজন, তারা তো করছে, তো তাদের তো চলছে, সমস্যা কি। এবং এখন যারা তবে প্র্যাকটিসটা অবশ্যই হেলদি প্র্যাকটিস না, এইটুকু শুধু আমি বলতে পারি। আচ্ছা, তো দাদা আপনি তো লিখছেন এবং আপনাকে সাধারণ মানুষ চেনে যে বৃন্দাবন দাস তিনি একজন জনপ্রিয় অভিনয় শিল্পী, পাশাপাশি তিনি এই যে দুর্দান্ত নাটক লেখেন, কিন্তু অনেকেই আছেন যারা নাটক লেখেন বা তাদের নাটক প্রচারিত হয়েছে, প্রশংসিত হয়েছে, নামগুলো সামনে আসছে না, এরকম আক্ষেপ আমরা দেখি মাঝে মাঝে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমি সৌভাগ্যবান যে আমার মনে হয় যে আমাদের জেনারেশনের আমার পরে নাট্যকার হিসেবে মানে পরিচিতি, আমি তো অভিনয় খুব কম করি আসলে, অভিনেতা চাইতে আমি আমার পরিচিতিটা দেশ বিদেশে আমি যেখানেই যাই বাংলা ভাষাভাষী যেখানে আছেন নাট্যকার হিসেবে আমাকে চেনে এবং আমাকে তারা গ্রহণ করে, এটা আমি সৌভাগ্যবান। এবং আমার ধারণা যে আমার পরে আমাদের জেনারেশনের মধ্যে আমি নাট্যকার হিসেবে পরিচিতি পাওয়া শেষ ব্যক্তি। এটার কারণ হচ্ছে কি যে ওই যে আগে যে প্রশ্নটা করলেন ওইটাই, যে নাটকের স্ক্রিপ্ট আর লাগে না এখন নাটক লেখার যে চর্চা, নাটক লিখতে হবে এবং লেখার ভেতরে নাট্যকার হিসেবে নিজেকে তৈরি করতে হবে, এই স্ট্রাগলও নাই এবং এই সুযোগও নাই। সেই কারণে যে দেখা যাচ্ছে যে একটা দুটো নাটক করলেন একজন নাট্যকার, লিখে ভালো হলো, পরে সে আর নাটক লিখে অন্য কাউকে না দিয়ে হয়তো সে নিজেই ডিরেক্টর হয়ে যাচ্ছে, নিজেই ডিরেকশন দিচ্ছেন, নিজেই প্রডিউস করছেন। তো কোনোটাই ঠিক মতো তখন হয় না, কারণ ডিরেকশন দেওয়া একটা কঠিন কাজ, লেখাও একটা কঠিন কাজ। এই দুটো একজন করতে গেলে আমার ধারণা যে অবিচার করা হয়, বরং আমি যদি কোনো ডিরেক্টরকে আমার কাজটা দিই, সেখানে সে কিছু ইনপুট দেবে, অভিনেতারা ইনপুট দেবে, এটা সার্বিকভাবে একটা ভালো প্রোডাকশন হতে পারে। তো এই সব কারণে আমার ধারণা যে, এবং সেই নাট্যকার হওয়ার যে স্ট্রাগল, নাট্যকার নিজেকে নাট্যকার পরিচয় দিয়ে যে পরিচিত হতে চাই আমি, এই যে স্ট্রাগল এবং এই যে চর্চা, এটাই এই জায়গাটাই নেই, এই কারণে হচ্ছে না। তাছাড়া মেধাবী আছে অনেক, আমার চাইতে অনেক মেধাবী আছে, তারা নাট্যকার হিসেবে তারা হইতেও চায় না। আমার ধারণা যে অনেকে এখন নাট্যকার বলতেই চায় না, এখন চিত্রনাট্যকার, স্ক্রিন প্লে রাইটার, অমুক তমুক নানান রকম, এবং গল্প বেশিরভাগই বলে কন্টেন্ট, নানান রকম শব্দ, নাট্যকার শব্দটাই হারাই যাচ্ছে, নাট্যকার হওয়া তো দূরের কথা। আচ্ছা দাদা, এবার ঈদের কাজগুলো নিয়ে জানতে চাই। অনেক নাটক তো নিশ্চয়ই লেখা হয়েছে, একটু ধারণা চাই কতগুলো নাটক, কি ধরনের সেগুলো? না অনেক নয়, দুটো 7 খণ্ড, একটা টেলিফিল্ম আর একটা সিঙ্গেল নাটক বাংলা ভিশনের জন্য বললাম। একটু ধারণা নিতে চাই কি কি পেতে যাচ্ছি আপনার কাছ থেকে, এবং বাংলা ভিশনের জন্য যেটি লিখেছেন আমাদের যারা দর্শক আছেন আজকে তারা একটু অগ্রিম প্রস্তুত হতে পারবে। আমি বেশ কয়েক বছর, বোধহয় 5-6 বছর 7 বছর হবে বোধহয়, টাউট শিরোনামটা থাকে টাউট, এবং এখন যে আমরা পত্রপত্রিকা খুললে যেরকম নানান ধরনের প্রতারণার দেখি, যে খুব মেধাবী লোকজন প্রতারণা করে চলে যাচ্ছে, সেই বিষয় নিয়ে একটা করে টাউট শিরোনামে একটা করে, যেমন গত ঈদে ছিল আইডি কার্ড দেখিয়ে নিজেকে কখনো পুলিশ কখনো ম্যাজিস্ট্রেট করে প্রতারণা করছে, এইরকমই এবারও একটা টাউট শিরোনামে আর একটা প্রতারণার গল্প। সিরিজ 7 খণ্ডে যাবে? না, এটা এক সিঙ্গেল নাটক। আচ্ছা, সিঙ্গেল নাটক, এটা সিঙ্গেল নাটক। ওকে, নিশ্চয়ই দর্শক অপেক্ষায় থাকবে ঈদে এই নাটকটি দেখার জন্য। গত ঈদে খুবই ভালো হয়েছিল, নাটকটা খুব প্রশংসিত হয়েছিল। সকাল আহমেদ এটা পরিচালনা করে, এই টোটাল যতগুলো হয়েছে এগুলো সকাল আহমেদই পরিচালনা করেছেন। নিশ্চয়ই, এবং দর্শক এবারও নিশ্চয়ই লুফে নেবে নাটকটি। আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম, দেখার অপেক্ষায় রইলাম। দাদা, এবার একটু আপনার পরিচালনা নিয়ে জানতে চাই, যে সামনে কোনো স্ক্রিপ্ট নিজের জন্য রেডি করছেন কিনা? আমি জীবনে একবার, আমার তখন 21-এর টেলিভিশনের প্রথম দিকে, তখন এত টেলিভিশন চ্যানেল আসেনি, দুটো চ্যানেলে, তখন বিটিভি আর 21-এর টেলিভিশন ছিল, তখন আমি একটি নাটক পরিচালনার দুঃসাহস করেছিলাম। করতে গিয়ে আমি ওই সময় বুঝেছি যে এই কাজটি আমার না, ওই তখনই শেষ। এটা বোধহয় 2000 সালে আমি এটা ডিরেকশন দিই না, আর চেষ্টাও করিনি, ভাবিও না, মাথায়ও নেই না যে আমি পরিচালনা করব।
আচ্ছা দাদা, কিন্তু কখনো না কখনো এরকম তো হয় যে আপনি কাউকে একটি স্ক্রিপ্ট দিলেন এবং সেটি যখন আপনি পর্দায় দেখলেন তখন দেখে মনে হলো যে না, আপনার সেই গল্পের সঙ্গে সেই স্ক্রিপ্টের সঙ্গে সুবিচারটা করা হয়নি। এটা প্রত্যেকটা কাজেই হয়, প্রতিটাই। এটা যত নাম করার ডিরেক্টরই করুক, আমার শ্রদ্ধেয় ডিরেক্টররা করুক, এই এই পার্থক্য থাকবেই, এই যে এই দূরত্ব এটা থাকতেই হবে। কারণ আমি যেভাবে ভাবছি, আমার কল্পনায়, আমার ভিজুয়ালাইজেশনে যা আছে, আপনার তো সেটা না। আপনি যখন ডিরেকশন দিচ্ছেন আপনার মতো দেবেন, সেটাই স্বাভাবিক এবং সেটা আমাকে মানতেই হবে। কখনো কখনো না, কখনো আক্ষেপ হয়, কখনো ভালো হয়। আরও আমি যা আমার ভাবনার চেয়ে তো উতরে গেছে, সেটা ভালো লাগা, এর মিশ্র প্রতিক্রিয়া। এবং এইটা আছে জন্যেই, এই ক্ষুধাটা আছে জন্যেই লেখার। এবং অনেকে হয়তো নাটক নিয়ে ভালো করেনি, কষ্ট হয়েছে, তারপরে আমার মনে হয় না যে আমি ডিরেকশন দেবো। আচ্ছা, হয়তো আমি করতে গেলে আরো খারাপ হবে। কিন্তু কখনো এরকম হয়েছে কিনা যে কাউকে আর স্ক্রিপ্ট দেননি যে পরবর্তীতে চেয়েছে? না, আমি আসলে মূলত খুব অল্প ডিরেক্টরের সাথে আমার জীবনে আমার কাজ করে, এবং ওই যে বললাম হাতে গোনা কয়েকজন ডিরেক্টরের বাইরে আমি আসলে কাজ করিও নি, কাজ করা হয়নি, মানে সময় হয়নি ব্যস্ততার কারণে। দেখলো আমি যাদের কাজ করেছি তারাই একের পর একটা করে প্রজেক্ট শেষ হয়েছে, আর একটা প্রজেক্ট একদম শেষ হওয়ার আগে একটা লেগে থাকতো। যখন টুটুল ভাইয়ের সাথে কাজ করতাম, টুটুল ভাইয়ের অবস্থাও তাই ছিল। তারপরে টুটুল ভাইয়ের পরে লাবলু ভাইয়ের সাথে শুরু হয়। লাবলু ভাইয়ের সাথে তো দীর্ঘদিন দীর্ঘ সময় একটার পর একটা করতে হয়েছে, যার জন্য অন্য কাউকে আমি দিতেও পারিনি স্ক্রিপ্ট। তার মাঝখানে হয়তো আব্দুল হায়াত ভাই একটা দুটো কাজ করেছে, 2-4টা, এরকম খুব সীমিত লোকজন। ইদানিং সকাল আহমেদ, দীপু হাজরা, এর বাইরে খুব বেশি মানুষের সঙ্গে আমার কাজ করা হয়নি, যার জন্য ওই ভাবনা আসেনি যে স্ক্রিপ্টটা দেবই না। আচ্ছা, এবং দাদা একটু জানতে চাই যে যখন লেখেন, মানে কখনো এরকম হয় কিনা যে যারা ডিরেক্টর আছেন তারা একটু বলে দিলেন যে এইরকম একটি প্লট চাই, বা কোনো একজন অভিনয় শিল্পীর নাম মেনশন করে বললেন যে তাকে নিয়ে একটা কাজ করব, তাকে কেন্দ্রিক কোনো একটি চরিত্র বা গল্প লিখে দিতে, এরকম? আমার এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি এখন পর্যন্ত। তবে হ্যাঁ, জানে যে আমি যে স্ক্রিপ্ট করব আমার একটা নিজস্ব মানে গণ্ডি আছে, আমার চেনা জানা, আমাদের একটা বলয় আছে, সেই শিল্পীরাই থাকবে, এটা ধরেই নেয় ডিরেক্টর। যে হয়তো একসময় ছিল চঞ্চল, মোশাররফ, আকম হাসান, শামীম জামান, ফজলুর রহমান বাবু, এরা থাকতোই কমন, খুশি, এরকম ভাবনা ছিল তখন। যার জন্য কখনো আমাকে এইভাবে এটা হয়নি যে অমুকরে নিয়ে একটা কাজ, এইটা একে মাথায় রেখে একটা গল্প লিখে দেন, এখন পর্যন্ত এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। আচ্ছা দাদা, লেখালেখির চর্চার ব্যাপারটা নিয়ে বলছিলেন আপনি যে এখনকার সময় আসলে সেই জায়গাটা তৈরি করার সুযোগও অনেকে পায় না, যে নাটক লিখেই তার নামটা পরিচিতি পাবে বা দীর্ঘ সময় ধরে চর্চা করা। এবং এই লেখালেখি তো একটা চর্চার বিষয় নিঃসন্দেহে, কারণ আমাদের তো কোনো ইনস্টিটিউশন নেই যে সেখানে গিয়ে আমি শিখে আসবো, এটি তো সম্ভব নয়। তরুণদের জন্য যদি কিছু বলতেন যে আসলে যারা লিখতে চাচ্ছেন, এই পেশায় আসতে চাচ্ছেন, তাদের জন্য পরামর্শ? ওই পরামর্শ একটাই যে আসলে শর্টকাট কোনো রাস্তা নেই। এখন এটা জীবনকে নিয়ে অনেকটা জুয়া খেলার মতো। এখন ধরেন যে ক্রিকেট তো অনেক খেলছে, হাজার হাজার ছেলে ক্রিকেট খেলছে, কিন্তু জাতীয় দলে কয়জন খেলে, সুযোগ পায় কয়জন, আমরা কয়জনকে চিনি, আর বেশিরভাগকে তো চিনি না। কিন্তু তারা তো স্ট্রাগল করছে, তারা তো ওই এই জুয়াটা ধরেছিল জীবনে যেটা করব। তো তার মধ্যে আবার দেখা জাতীয় দলের কয়জন সাকিব আল হাসান হচ্ছে। তো এই জিনিসগুলো একদম বাস্তবতা, এটাকে মেনে নিয়ে আর আমি নিজেকে ওজন করাটা দরকার, যে আমি এটা করছি, যে আমি এটা আমার পক্ষে আর কত দূর যাওয়া উচিত, আর এটা আমার ভালো লাগা এক জিনিস, আর প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে, সেইটা আইডেন্টিফাই করা উচিত যে আমি পারবো কতটুকু। তাহলে আমি আগেই ছেড়ে দেবো যে না, আমার দরকার নেই, আমি অন্য ডিরেকশানে যাই, আমি অভিনয় করি, আমার দ্বারা লেখাটা হবে না। যেমন আমি অভিনয়টা, মানুষ বলে যে অভিনয় ভালো লাগে, আমার অভিনয়, কিন্তু আমার অভিনয় করতে ভালো লাগে না। আমার মনে হয় যেন আমার অভিনয় হচ্ছে না, আমার সীমাবদ্ধতা আছে, আমার উচ্চারণের প্রবলেম আছে, এইসব কারণগুলো আমি কিন্তু নিজে সেলফ অ্যানালিসিসটা বড় জরুরি, নিজেকে আত্মসমালোচনা করাটা জরুরি। তারপরে যে কোনো কাজ সেভাবে আটঘাট বেঁধে কাজ করতে নামা উচিত। তাহলে আমার মনে হয় যে কাজই করুক সফলতা আসবেই, আর ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই দাদা, এই যে আপনার দীর্ঘ ক্যারিয়ার, সেই লেখালেখি শুরু করেছিলেন
বেশ 25 অনেক বছর, বছর আগে, 25 25 বছর হয়ে গেছে। এই পুরো ক্যারিয়ারে এখন যদি এসে বলি যে প্রাপ্তির তো ঝুলিটা অনেক বড়, কিন্তু কখনো কখনো মনে হয় কিনা যে এই জায়গাটা একটু অপূর্ণ রয়ে গেছে, বা সেই সময়টা যদি ফিরে যাওয়া যেত যখন শুরু করেছিলাম, তখন এই জায়গাগুলো আমি এভাবে শুরু না করে অন্যভাবে করতাম। না, অপ্রাপ্তি তো অনেক আছে, প্রাপ্তি অনেক। আমি অবশ্যই এটা অস্বীকার করার ব্যাপার না, আমার অনেক সৌভাগ্যবান, আমি মানুষের ভালোবাসা পেয়েছি। ওই যে বললেন যে আমার নামে নাট্যকার হিসেবে পরিচিত, সেটা তো প্রাপ্তি। কিন্তু আমার অপূর্ণতা যে আসলে প্রফেশনালি লেখাকে প্রফেশন হিসেবে নিয়ে আমি অনেক কাজ করতে পারিনি, এটা এটা এক ধরনের কষ্ট। যেমন আমি একটা ফিল্মের স্ক্রিপ্টে, আমার ফিল্মের কিছু ভাবনা ছিল, আমি এখনও লিখতে শুরু করতেই পারলাম না। আমার ফিল্ম নাটকের বাইরে গিয়ে কিছু লেখার চিন্তা ছিল, সেটা হতে পারে যে ভ্রমণ, আমার নিজের দেখা মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপট, সেই শিশু বয়সে আমাদের স্ট্রাগলটা, সেটা নিয়ে আমার একটা উপন্যাসের মতো একটা বড় কাজ করার ইচ্ছা, সেটা নিয়ে গবেষণা করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। মানে এই অপূর্ণতাগুলোই, না পাওয়াগুলো, কষ্টটা হয়তো আর হবেও না, বয়স টয়স সব মিলে। নিশ্চয়ই তবুও প্রত্যাশা রাখি, কিছু কিছু স্বপ্ন তো মানুষ আসলে পূরণ করেই, সেটি একটু হয়তো কষ্টসাধ্য হয়ে যায় পরবর্তীতে, কিন্তু নিশ্চয়ই সম্ভব। দাদা, এবার একটু ছেলেদের প্রসঙ্গে আসতে চাই। ওদের এত এত অর্জন, নিশ্চয়ই সেটি অনেক নিজেকে আন্দোলিত করে, নিশ্চয়ই অনেক ভালো লাগার। তো কি স্বপ্ন দেখেন ওদেরকে নিয়ে? না, আন্দোলিত করার চাইতে আমার ভয় পাই আমি, কারণ সফলতা মানুষকে অনেক সময়, মানে এই মানে অল্প অল্প বয়সে অল্প কাজ করে অল্পতে সফলতা পাওয়ার মধ্যে ভয়েরও ব্যাপার আছে, মানে প্রলোভন যেন না হয়, এটার ভয়ে থাকি সবসময় আমি। আমি ভালো লাগার পাশাপাশি এটা যে এখন তো সমাজটা চারিদিকে এত বেশি মানে চাকচিক্য এবং এত বেশি ফাঁদ, মানে সেই জায়গা থেকে নিজেদেরকে কতটা মানে ধরে রাখা যায়, মাটিতে পাটা রেখে চলা যায়, সেইটাই সবসময় বলার চেষ্টা করি। ভালো লাগাটাকে চেপে রেখে, ভালো লাগাটা সবসময় চেপে রেখে ওদের ওদের সামনে প্রকাশটা কম করি, যে অনেক কিছু করেছে, আসলে তো অনেক কিছু হয়তো করেও নাই, ওরা অল্প সামান্য দুই একটা কাজ করে হয়তো ভালো লাগে, ওদের দর্শক ভালো করে নিঃসন্দেহে, কিন্তু আরও অনেক পথ বাকি, অনেক স্ট্রাগল করতে হবে। সেই জায়গাটা যেন মানে মাথায় যেন সেই জিনিসটা থাকে, পাটা মাটিতে রেখে চলতে পারে, সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি, সেই ভাবনাটা দেওয়ার চেষ্টা করি। এটা তো এই যে সুন্দর মানুষ হওয়ার যে স্বপ্নটার কথা বললেন, অভিনয় নিয়েও তো নিশ্চয়ই কিছু স্বপ্ন বা কিছু ক্ষুধা আছে আপনার মধ্যে, যে আমার সন্তানরা এই জায়গাটায় যাক, আমি সেখানে দেখতে চাই। না, নিঃসন্দেহে যেটাই করুক সেটার একটা মানে ভালো জায়গায় যাক, সেটাই চাবো, যে প্রফেশনে নিক। যদি অভিনয়কে প্রফেশন হিসেবে নেয়, যদিও আমি চাই না যে প্রফেশনালি অভিনয় করুক, কারণ প্রফেশনালি অভিনয় করতে গেলে অনেক আপোস করতে হবে। সেই কারণে যেমন আমি লিখি, আমাকে অনেক আপোস করতে হয়েছে, তো সেই কারণে প্রফেশনালি অভিনয় করার যেমন সুযোগও, সেটার একটা খারাপ দিকও আছে। সেটা আমি চাই না যে প্রফেশনাল অভিনয় করুক, ভালোবেসে অভিনয় করুক, ভালো লাগা থেকে অভিনয়টা করুক। ভালো লাগা যতদিন থাকবে ভালো কাজ করতে পারবে, যখন প্রফেশনালি করতে যাবে তখন অনেক আপোস করে ফেলতে হবে। সেই কারণে আমি ব্যক্তিগতভাবে এখনও চাই না যে প্রফেশনালি অভিনয়টাই করুক, তবে অভিনেতা হিসেবে পরিচিতি পাক বা যে কাজই করুক সে মানুষের ভালোবাসা পাক, সেটা তো অবশ্যই চাই। লেখালেখি চর্চাটাও কি ওদের মধ্যে আছে? ছোটবেলায় লিখতো, এখন তো সুযোগ হয়ে উঠছে না। এখন মানে ইউনিভার্সিটির লেখাপড়া, একাডেমিক পড়াশোনা সব মিলে হয়তো সুযোগ, তবে ছোটবেলায় ন্যাক ছিল লেখার, সুন্দর সুন্দর চিঠি লিখতো আমাদের, তারপর স্টোরি লিখতো, বাংলা ইংলিশ দুইটাতেই। আমাদের বিশেষ করে আমার জন্মদিন, ওর মায়ের জন্মদিনে একটা করে বড় চিঠি লিখতো ওরা, খুব ভালো চিঠি, খুব ভালো মানে চিঠি লেখা প্লাস ওই যে স্টোরিগুলো লিখতো, খুব ভালো লিখতো। আচ্ছা, তার মানে সেই যে বাবার থেকে এই যে ব্লাড যে রিলেশন, মানে সেখান থেকে পাওয়া কিছু লেখালেখি চর্চা নিশ্চয়ই হয়তো ভবিষ্যতে আমরা দেখতেও পারি। দাদা, এবার আপনার লেখা নিয়ে আরেকটু জানতে চাই। এই যে দীর্ঘ সময় এত লিখেছেন, কখনো কি কোনো নিজের লেখা নিয়ে মনে হয়েছে কিনা যে এই লেখাটার পরে একটা চ্যালেঞ্জ কাজ করবে, যে এই লেখাটা আমার নিজের কাছে এত ভালো লেগেছে, এটাকে ছাড়িয়ে যাওয়া আমার জন্যই অনেক কঠিন, এরকম মনে হয়েছে কিনা? না, সেটা হয় নাই, কারণ আমার মনে হয় যে যখনই যেটা লিখি ওই
আমি যে খুব ভালো লিখেছি এটা কখনো আমার মনেই হয় না। আমার সবসময় এক ধরনের হীনমন্যতাই কাজ করে। আমি যখন ওই পরীক্ষা দেওয়ার মতো দিলাম, প্রথমে পরিচালক রিয়াকশন কি দেয়, অভিনেতা অভিনেত্রা স্ক্রিপ্টটা হাতে পেয়ে কি রিয়াকশন দেয়, তার এখনো দর্শকরা কি দেয়, এবং সেই কারণে আমি এখনো প্রত্যেকটা স্ক্রিপ্ট দেওয়ার পরে অপেক্ষা করি যে পরিচালক কি বলে পড়ে। যদিও বেশিরভাগ পরিচালকই বলে না, মানে পড়ার সময়ই পায় না হয়তো। এখন ওরা এত ব্যস্ত, এত শুটিং নিয়ে এত ব্যস্ত থাকে এই জেনারেশনের ছেলেপেলে। তবে লাভলু ভাইয়ের এটা ছিল যে স্ক্রিপ্ট পড়বে, পড়ে প্রথমেও সে জানাবেই তার রিয়াকশন, এবং লাভলু ভাইয়ের রিয়াকশনের ফোনের টোনেই আমি বুঝে যেতাম যে ভালো নাকি খারাপ, তার ভালো লাগার না হলে তো সে করবেই না, ভালো লাগার মাত্রাটা কোন লেভেলের। কিন্তু আমি কখনো ওই জিনিসটা হয়নি আমার যে দর্শক বা যে কেউ বললো যে আপনি অসাধারণ কাজ হয়েছে, কিন্তু আমি তখন আরো বেশি নুয়ে পড়ি যে আসলে কি, আসলে এত প্রশংসার মতো কি কিছু হয়েছে। এই জিনিসটা সবসময় কাজ করে। এটা এক খুশি আপা কি বলে আপনার লেখা পড়ে প্রশংসা করে, নাকি তার এক্সপ্রেশন দেখে বুঝে নিতে হয় যে এটা কেমন হলো? না, এটা প্রশংসা করে, মানে কি আমার একটা সময় প্র্যাকটিস ছিল, এখন হয় না এটা সময়ের অভাবে, যে কোনো একটা লেখা শেষ করে আগে ওদের তিনজনের সামনে পড়তাম, ল্যাপটপ নিয়ে ওদের পড়তাম এবং ওদের রিয়াকশনটা নিতাম। তখন ওরা ফিডব্যাক দিত ভালো মন্দ এই, কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা এটা আমি আশাও করি না, ওরাও করে না। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, ভীষণ ভালো লাগছিল গল্প করতে আপনার সঙ্গে। যদি দর্শকদের কিছু বলতে চান, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দর্শককে অনেক ধন্যবাদ, এবং আমি মনে করি যে অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা নাটক দেখবেন, বাংলাদেশের নাটক দেখবেন, বাংলা নাটক দেখবেন, এটাই অনুরোধ। আর আপনাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অনেক ধন্যবাদ দাদা, এবং শুভকামনা থাকলো। আমরা অপেক্ষায় থাকি আপনার নাটকগুলো কখন প্রচার হবে, কখন দেখব। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।